আমাদের সহকর্মীরা যুক্ত হচ্ছেন নওগাঁ, কুড়িগ্রাম এবং লালমনিরহাট থেকে। তাদের কাছে আমরা সেখানকার আপডেটগুলো জানবার চেষ্টা করব। শুরুতে নওগাঁয় চলে যেতে চাই হারুনুর রশিদ চৌধুরীর কাছে। হারুন, বলছিলাম আমরা দর্শকদের যে আত্রাই নদীর পানি বৃদ্ধি পেয়েছে, লোকালয়ে পানি প্রবেশ করেছে কিনা সার্বিক চিত্রটা জানাবেন। পানি উন্নয়ন বোর্ড নওগাঁর তথ্য বলছে যে আজকে বিকেল ৩টা পর্যন্ত তারা সবশেষ আমাদেরকে জানিয়েছে যে নওগাঁর আত্রাই এবং ছোট যমুনা দুই নদীর পানি আসলে ক্রমবর্ধমান হারে বাড়ছে। যোধবাজার যে পয়েন্ট আছে সেইখানে আসলে এখন বিপদসীমার ৩৭ সেন্টিমিটার উপর দিয়ে যাচ্ছে। এছাড়া মহাদেবপুর, শিমলতলি কিংবা আত্রাই যে উপজেলা আছে, আত্রাই ব্রিজ এলাকায়, সেই এলাকায় আসলে খানিকটা পানি এখন পর্যন্ত বিপদসীমার নিচে আছে বলে কিন্তু পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে এই পানি বৃদ্ধির কারণে আসলে নদী তীরবর্তী যে জমিগুলো আছে সেই জমিগুলোর যে চলতি মৌসুমে ধান রোপণ করা হয়েছিল সেগুলো আসলেই প্লাবিত হয়েছে, পানির নিচে চলে গেছে। আপনি দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে আমরা একটি মাঠে অবস্থান করছি, সেই মাঠের প্রায় পুরো মাঠটি আসলে এখন এই পানির নিচে, বন্যার পানির নিচে আসলে ডুবে গেছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তারা বলছে যে এই পানি এক সপ্তাহের মধ্যে যদি নেমে না যায় তাহলে এই ধানগুলো নিয়ে আসলে বেশ খানিকটা শঙ্কা আছে। তবে এখন পর্যন্ত বাড়িঘরে পানি ওঠেনি, অর্থাৎ বাড়িঘর প্লাবিত হয়নি। কিছু কিছু জায়গায় আঙ্গিনায় পানি এসেছে, আমরা খবর পেয়েছি, হয়তো এর পরের খবরগুলোতে সেগুলোতে আপনাদেরকে দেখাবো। পাশাপাশি আপনি জানেন যে যেহেতু প্রতি বছরই নওগাঁর একটি ইতিহাস আছে যে বাঁধগুলো ভেঙে যায়, বাঁধ ভাঙবার ফলেই কিন্তু বন্যার সৃষ্টি হয়। সেই জায়গা থেকে যারা নদী তীরবর্তী মানুষজন আছেন তারা কিন্তু বেশ খানিকটা শঙ্কায় আছেন যে আসলে পানি যেভাবে বাড়ছে সামনের দিনগুলোতে আসলে কোন দিকে যায় বন্যা পরিস্থিতি। জি হারুন, অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য। এই পর্যায়ে আমরা কুড়িগ্রামে চলে যেতে চাই। গোলাম মোল্লা সিরাজ আমাদের সাথে যুক্ত হচ্ছেন। সিরাজ, জানাবেন চরাঞ্চলের পরিস্থিতি কেমন দেখছেন? আতিক, আজকে সকাল থেকেই কিন্তু কুড়িগ্রামের ব্রহ্মপুত্র বাদে বাকি যে তিনটি নদ নদীর তিনটেরই কিন্তু পানি কমছে, পুত্রের পানি কিছুটা বাড়ছে সকাল থেকে। এবং আমরা যেটা খোঁজ নিয়েছি, আমরা দুদিন থেকে খোঁজ নিয়ে যেটা জানাচ্ছিলাম যে চরাঞ্চলের বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে, সেই সব এলাকা থেকে কিন্তু পানি নামেনি, কারণ ওই জায়গাগুলো একেবারে নিচু এবং নিচু চরাঞ্চল, এবং বেশ কিছু বাড়িঘরের চারদিকে কিন্তু এখনো পানি দেখা গেছে। এবং আমরা কালকে 4টা প্রাথমিক বিদ্যালয়ে পানিবন্দী দেখেছিলাম, আজকেও খোঁজ নিয়েছিলাম যে সেটা সেরকম অবস্থাতেই রয়েছে। তবে সবচেয়ে এবারে যে ক্ষতির শঙ্কা করা হচ্ছে সেটি হচ্ছে যে একেবারে আমন আবাদ মাত্র লাগিয়েছেন কৃষকরা, সেই জায়গায় কিন্তু ওই চরাঞ্চলের যে ক্ষেতগুলো রয়েছে ক্ষেতগুলোতে পানি 2 থেকে 3 দিন অবস্থান করছে। এবং সেখানকার কৃষকরা আমাদেরকে যেটা বলছেন যে এই পানি ধীর গতিতে নামতে পারে, আর এই পানি যদি ধীর গতিতে নামে তাহলে কিন্তু এই যে সদ্য রোপণ করা যে আমন চারাগুলো রয়েছে সেগুলো কিন্তু নষ্ট হওয়ার একটা শঙ্কা রয়েছে। অন্যদিকে স্থানীয় পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে যেটা বলছে যে আগামী আরো 1-2 দিন কিন্তু এই পানি বাড়তে পারে, তারপরে হয়তো পানি আস্তে ধীরে কমতে পারে নদ নদীগুলোর। কিন্তু দুধ কুমিরের ভাঙনে বেশ কিছু মানুষ ভিটে মাটি হারিয়েছে। সবকিছু মিলে এখানকার মানুষরা এখন পর্যন্ত কিন্তু শঙ্কায় রয়েছে, একদিকে কৃষি ক্ষেত নিয়ে, অন্যদিকে হচ্ছে ভাঙন কবলিত যারা রয়েছেন তারা কিন্তু শঙ্কায় রয়েছে। আতিক। জি সিরাজ, অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য। আমরা কুড়িগ্রামের পরিস্থিতি জানছিলাম। এবারে লালমনিরহাটে চলে যেতে চাই, যুক্ত হচ্ছেন সহকর্মী মাহফুজ বকুল। বকুল, তিস্তার পানিতে সেখানকার নিচু এলাকাগুলো তো তলিয়ে গেছে, একটু জানাবেন সেখানকার সার্বিক চিত্র। আতিক, বর্তমানে কিন্তু পানি একদম গতকাল শেষ রাত থেকে কিন্তু তিস্তার পানি নেমে যাচ্ছিল, এখন কিন্তু পানি পুরোপুরি অনেকটাই নেমে গেছে। একবারে নিচু এলাকা, তিস্তার তীরে যে নিচু এলাকা সেই এলাকাতে কিছু কিছু জায়গায় বাড়িঘর এবং রাস্তাঘাট কিছু হালকা পরিমাণ পানিতে কিন্তু ডুবে আছে। বাকি যে বন্যা প্লাবিত অঞ্চল, বিশাল অঞ্চল ছিল, গ্রামগুলো ছিল, সেগুলো থেকে কিন্তু পানি নেমে গেছে। তিস্তাকে যেহেতু আমরা ফ্লাশি নদী বলি, অর্থাৎ এর পানি কিন্তু খুব দ্রুত উজান থেকে আসলে একবারই প্লাবিত হয়ে যায় খুব দ্রুত সময়, এবং অল্প সময়ে সে পানি নেমেও যায়, এটি কিন্তু ঘটেছে। এবং বন্যা পরবর্তী যে দুর্ভোগ, সেই দুর্ভোগটা কিন্তু এখন চরম আকার ধারণ করেছে। বিশেষ করে এই প্লাবিত 2 থেকে 3 দিন অনেকে প্লাবিত ছিল, সেই পানিগুলো নেমে গেছে। আশেপাশে পরিবেশ, ঘরবাড়ি সেগুলো কিন্তু নোংরা স্যাঁতসেঁতে হয়ে পড়েছিল। সেই জায়গাগুলো কিন্তু তারা পরিষ্কার করবার চেষ্টা করছেন, অনেকে বাড়ি ঘরে ফিরে তাদের যে জিনিসপত্র সেগুলো রোদে শুকায় নিচ্ছেন, আশেপাশে পরিবেশ পরিষ্কার করছেন। আজকে যদিও বা এই অঞ্চলের আবহাওয়া কিন্তু রৌদ্রোজ্জ্বল ছিল, যার কারণে আবহাওয়া অনেকটা যে ফিরে আসা সেই জায়গাটা কিন্তু মানুষজনের যে চেষ্টা সেটি কিন্তু সহায়ক হয়েছে। এবং পাশাপাশি গবাদি পশুর যে প্রাকৃতিক খাদ্য উৎস সেগুলো কিন্তু অনেকটা সংকট দেখা দিয়েছে, যেহেতু পানিতে ডুবে গেছে। এবং যেটি আশঙ্কার বিষয়, কৃষকরা বলছেন যে এই মৌসুমে কিন্তু তারা খুব অল্প সময়ে আগেই কিন্তু তারা
ধান আবাদ করেছিলেন, এই ধানগুলো কিন্তু পানিতে একবারে ডুবে গেছে। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি তার পিছনে কিন্তু ধান ক্ষেত পানিতে ডুবে রয়েছে। এভাবে যদি আর 2-1 দিন ডুবে থাকে তাহলে কিন্তু এই ধান বীজগুলো একবারে নষ্ট হয়ে যাবে। তখন কিন্তু এগুলো পচে যাবে, আবারও নতুন করে আসলে কৃষককে ধান বীজ সংগ্রহ করে তখন আবারও রোপণ করতে হবে এবং সেই বীজটার কিন্তু সংকট দেখা দিতে পারে। পাশাপাশি সাধারণ মানুষ যেটি বলছে যে এই যে জেলা প্রশাসন থেকে যে বন্যার ত্রাণ দেওয়া হচ্ছে, সাহায্য সহযোগিতা বিভিন্নভাবে করা হচ্ছে, সেগুলো কিন্তু পর্যাপ্ত নয় এবং এই যে তালিকা করা হচ্ছে, তালিকাগুলো বিষয়ে তাদের অনেক অভিযোগ, নানান অভিযোগ। সংবাদকর্মীদের বন্যার্ত এলাকায় দেখা পেলেই তারা কিন্তু বিভিন্ন অভিযোগ করছেন। আসলে জেলা প্রশাসনকে তাদের দাবি করছেন জেলা প্রশাসনের কাছে যে যাতে এই তালিকাগুলো যাচাই বাছাই করে আসলে প্রকৃত যারা প্রাপ্ত তারা পায়, এবং সর্বোপরি তাদের দাবি যে এই ত্রাণ চাই না, অন্য কিছু চাই না, তাদের দাবি যে তিস্তা মহাপরিকল্পনা অথবা সেটি খনন করা হোক। আতিকই ছিল আমার কাছে লালমিয়ার থেকে সবশেষ বন্যা পরিস্থিতির। জি বকুল, অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য। দর্শক, বন্যা পরিস্থিতির খবর জানাতে বিভিন্ন জেলা থেকে আমাদের সহকর্মীরা যুক্ত হয়েছিলেন।